হ্যাভেনলি ডেমন পর্ব 9 নিয়ে আমি হাজির। পর্বের শুরুতে আমরা দেখতে পারি যে ট্রেনিং গ্রাউন্ডের পেছনে ছিল একাডেমির মূল ভবন এবং সেই ভবনের দ্বিতীয় তলায় ছিল হাসপাতাল এবং সেই হাসপাতালের ভিতরে একজন ডাক্তার আছে এবং তিনি হলেন এই একাডেমির ডাক্তার। তার নাম জং মিয়ং বাইক এবং তিনি খাতা কলমে কিছু একটা লেখালেখি করছিলেন। ঠিক এমন সময় কেউ একজন দরজা টোকা দিচ্ছিল এবং দরজার ওপাশ থেকে বলে, ডাক্তার জং মিয়ং, আমরা একজন পেশেন্টকে নিয়ে এসেছি। তারপরে ডাক্তার জং মিয়ং পেশেন্টের কথা শুনে সে দ্রুত দরজাটি খুলে দেয় এবং সে প্রচুর খুশি হয়। তারপরে ডাক্তার জং মিয়ং পেশেন্টকে দেখে খুশিতে কান্না করে দেয়। তারপরে সে বলে, ও মাই গড, আমি একবারের জন্য হলেও সত্যিকারের পেশেন্ট পেয়েছি। আজকে আমার চাকরির প্রথম দিনে আমি ইতিমধ্যে একটি পেশেন্ট পেয়েছি। আমি সত্যি এই একাডেমিতে খুব ভালোবাসি। ডাক্তার জং মিয়ংকে পাগলের মতো খুশি হতে দেখে দুইজন কর্মী তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, কারণ তারা বিশ্বাস করতে পারছিল না যে সে ডাক্তার জং ইউ বাইকের ছাত্র ছিল, কিন্তু আসলে সে পেশেন্টের জন্য পুরো পাগল ছিল। তারপরে ডাক্তার জং মিয়ং খুশি হয়ে কর্মীদের বলে, আমাদের এখন সময় নষ্ট করে লাভ নেই, তাই তাকে তাড়াতাড়ি ভিতরে নিয়ে চলো। তারপরে সবাই ভেতরে এসে উনচিয়েনকে বিছানায় শুয়ে দেয়। উনচিয়েনের এমন খারাপ অবস্থা দেখে ডাক্তার জং মিয়ং অবাক হয়ে যায়। তারপরে সে কর্মীদের জিজ্ঞেস করে, তার পেটে বা শরীরে কিছু দিয়ে স্টেপ করা হয়েছিল? তারপরে কর্মীরা মাথা নাড়িয়ে উত্তর দেয়, না, মনে হচ্ছে সে ইন্টারনাল ইনজুরিজে ভুগছে। তারপরে ডাক্তার জং মিয়ং অবাক হয়ে কর্মীদের জিজ্ঞেস করে, এই সব কিছু শুধুমাত্র ইন্টারনাল ইনজুরির কারণে? তারপরে একজন কর্মী ডাক্তার জং মিয়ংকে বলে, তার কোনো ইন্টারনাল পাওয়ার নেই, যার মানে সে জানে না কিভাবে তার কিউআই অ্যাডজাস্ট করতে হয়। স্যার লর্ড অফ ফ্লেম আপনাকে তার বিশেষ যত্ন নিতে বলেছেন। তারপরে ডাক্তার জং মিয়ং মনে মনে ভাবে, আমি ডাক্তার বাইকের কাছে 10 বছর ধরে পড়ালেখা করেছি, এমনকি আমি ভেবেছিলাম আমি সব কিছু শিখেছি বা সব কিছুই জানি, কিন্তু আমি কখনোই কোনো পেশেন্টের ইন্টারনাল ইনজুরিজের কারণে এত রক্ত বমি করতে দেখিনি। তারপরে একজন কর্মী ডাক্তার জং মিয়ংকে বলে, যাই হোক, এখন আমরা তাকে এখানে নিয়ে এসেছি, তাই আমাদের কাজ শেষ, এখন আমরা চলে যাব। তারপরে ডাক্তার জং মিয়ং কর্মীদের চলে যাওয়ার অনুমতি দেয়। তারপরে তারা দুইজন চলে যাওয়ার সময় হঠাৎ একজন কর্মী কিছু একটা খেয়াল করে দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই আরেকজন কর্মী তাকে বলে, তুমি এখানে দাঁড়িয়ে থেকে কি দেখছো? আমাদের এত সময় নেই, তাই তাড়াতাড়ি চলো। তারপরে যে কর্মী দাঁড়িয়ে আছে সে বলে, হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো। তারপরে তারা দুজন চলে যাওয়ার সময় যে কর্মী আগে দাঁড়িয়েছিল সে মনে মনে ভাবে, আমরা তাকে যখন এখানে এনেছিলাম তখন সে অনেক অসুস্থ ছিল, কিন্তু এখন তাকে সুস্থ মনে হচ্ছে। না, মনে হচ্ছে এটা আমার মনের ভুল। তারপরে তারা দুজন চলে যাওয়ার পরে ডাক্তার জং মিয়ং উনচিয়নের পাশে বসে তার হাতের পালস চেক করে। এতক্ষণ উনচিয়ন অজ্ঞান হওয়ার ভান করেছিল। তারপরে সে এক চোখ দিয়ে ডাক্তার জং মিয়ং এর দিকে তাকায়, কিন্তু ডাক্তার জং মিয়ং তা খেয়াল করেনি। তারপরে সে আবার চোখ বন্ধ করে অজ্ঞান হওয়ার ভান করে। উনচিয়ন যখন ট্রেনিং গ্রাউন্ডে ছিল তখন সে ব্যথার যন্ত্রণায় অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু ন্যানো মেশিন তাকে হিল করে যথেষ্ট সুস্থ করে তুলেছে যাতে তার জ্ঞান ফিরে আসে। কিন্তু উনচিয়ন যখন বুঝতে পারে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তখন সে ন্যানো মেশিনকে তাকে হিল করা বন্ধ করার নির্দেশ দেয় এবং সে সিদ্ধান্ত নিয়েছিল যে যতক্ষণ না ডাক্তার তার উপর চেক আপ করছে ততক্ষণ পর্যন্ত সে ধৈর্য ধরে থাকবে। তারপরে ডাক্তার জং মিয়ং উনচিয়েনকে পরীক্ষা করার পরে বলে, তার পালস অবশ্যই খুব দ্রুত এবং অনিয়মিত, তার নিশ্চয় প্রচুর ইন্টারনাল ইনজুরিজ হয়েছে, কিন্তু এটা অদ্ভুত যে সে নিজের জিহ্বা কেটে দিলেও সে এতটা রক্ত বমি করতে পারবে না। তারপরে ডাক্তার জং মিয়ং তার কেবিনে সুই আনতে চলে যায়। ঠিক এমন সময় তার পিছনে একটা ধামাকা হয়। তারপরে সে পড়ে যাওয়ার পরে সে ভয় পেয়ে ম্যাট ব্লেডকে বলে, ও মাই গড, আমাকে এভাবে ভয় দেখাবেন না, ছাড় ম্যাট ব্লেড। তারপরে ম্যাট ব্লেড ডাক্তার জং মিয়ংকে মাটিতে পড়ে থাকতে দেখে বলে, তুমি মাটিতে পড়ে আছো কেন? এবং ম্যাট ব্লেড হাসতে হাসতে আরও বলে, ও, আমার মনে আছে, তখন তুমি ডাক্তার বায়কের একজন ভীতু ছাত্র ছিলে, আর এখন তুমি এই একাডেমি ডাক্তার পদ পেয়েছো, তুমি সত্যিই এটি করতে পেরেছো। তারপরে ডাক্তার জং মিয়ং ম্যাট ব্লেডের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, কারণ সে জানতো ম্যাট ব্লেড সবসময় এরকম অ্যারোগ্যান্ট ছিল। তারপরে ডাক্তার জং মিয়ং উঠে দাঁড়ানোর সময় ম্যাট ব্লেডকে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন এসেছেন? রয়্যাল বডিগার্ড হিসেবে আমি ভাবতে পারি না যে আপনি একটি যুদ্ধে ইনজুরিজ হবেন।
তারপরে ম্যাকবেলের ডাক্তার জংমিয়াংকে ভয় দেখানোর জন্য ভয়ঙ্করভাবে মুখ বানিয়ে জিজ্ঞেস করে, আমি এই মুহূর্তে এখানে এসেছি বলে তুমি কি বিরক্ত হচ্ছ? তারপরে ডাক্তার জংমিয়ং প্রচুর ভয় পেয়ে ম্যাকবেলকে বলে, না না, একদমই না, আপনার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকতে পারেন। তারপরে ম্যাকবেলেট থেমে যাওয়ার পরে ডাক্তার জংমিয়ং শান্তির নিঃশ্বাস ছাড়ে। সে এটাও জানতো যে ম্যাকবেলেট কখনো কখনো এরকম পাগলামি করে। ঠিক তখনই ম্যাকবেলেট উনচেনকে বিছানায় শুয়ে থাকতে দেখতে পায়। তারপরে সে খুশি হয়ে ডাক্তার জংমিয়াংকে বলে, আরে ওইদিকে তাকাও, সেখানে একজন ইন্টারেস্টিং ব্যক্তি আছে। কিন্তু উনচিয়ন এখনও অজ্ঞান হওয়ার ভান করে যাচ্ছে এবং সে মনে মনে ভাবে, সে হাসপাতালে কি করছে? সে কি বুঝতে পেরেছে যে আমি ইন্টারনাল ইনজুরিজের ভান করেছি? ঠিক তখনই ম্যাকবেলেট উনচিয়নকে ভয় দেখানোর জন্য ভয়ঙ্করভাবে মুখ বানিয়ে বলে, কেন তুমি অজ্ঞান হওয়ার ভান করছো? কিন্তু উনচিয়ন কোনো জবাব দিচ্ছে না দেখে তারপরে ম্যাকবেলেট তার হাতের পাওয়ার দিয়ে উনচিয়নকে বিছানা থেকে উঠে বসায়। তারপরে ডাক্তার জংমিয়ং ম্যাকবেলেটের এমন পাওয়ার দেখে সে অবাক হয়ে যায় এবং সে মনে মনে ভাবে, এমনকি তার গায়ে হাত না দিয়েও সে তাকে উঠিয়েছে। এটি অবশ্যই রয়্যাল বডিগার্ডদের পাওয়ার। তারপরে উনচিয়ন মনে মনে ভাবে, সে কি তার ইন্টারনাল পাওয়ার ব্যবহার করেছে আমাকে উঠানোর জন্য? এমনকি আমি নড়াচড়াও করতে পারছি না, এটা যেন আমার শরীরকে সম্পূর্ণরূপে ফ্রিজ করে দিয়েছে। তারপরে ম্যাকবেলেট উনচিয়েনকে বলে, আমি তোমাকে ঘুমের ভান করা বন্ধ করতে বলছি, যদি না তুমি মার খেতে না চাও। তারপরে উনচিয়ন যখন বুঝতে পারে যে সে ধরা পড়েছে, তারপরে সে তার চোখ খুলে তাকায়। তারপরে উনচিয়ন ম্যাকবেলেটের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কি করে জানলে যে আমি ঘুমানোর ভান করছি কি না? তারপরে ম্যাকবেলেট উনচিয়নের কথা শুনে জোরে জোরে হাসতে থাকে। তারপরে বলে, আমি জানতাম তুমি একজন ইন্টারেস্টিং একজন। এমনকি ম্যাকবেলেটের কথা শুনে উনচিয়ন বিরক্ত হয়ে যায়। তারপরে ম্যাকবেলেট ভাব দেখিয়ে বলে, রয়্যাল বডিগার্ডের পাওয়ার দিয়ে আমি তোমার ঘুমের নিঃশ্বাস শুনে বলে দিতে পারি তুমি ঘুমাচ্ছ নাকি ঘুমানোর ভান করছো। তারপরে উনচিয়ন ম্যাকবেলেটের কথা শুনে অবাক হয়ে যায় এবং সে মনে মনে ভাবে, সে শুধু আমার ঘুমের নিঃশ্বাস শুনে বলে দিতে পারে? আমি এটা বিশ্বাস করতে পারছি না। উনচিয়ন যখন ভাবছিল ঠিক তখনই ন্যানো মেশিন বলে ওঠে, একজন 15 থেকে 20 বছর বয়সী মানুষের প্রতি মিনিটে 12 থেকে 20 বার নিঃশ্বাস নেয়, কিন্তু কিছুক্ষণ আগে আপনি প্রতিটি মিনিটে 8 বার নিঃশ্বাস নিয়েছেন, যা আপনার স্বাভাবিক অবস্থা লুকানোর চেষ্টাকে দেখায়। তারপরে উনচিয়ন ন্যানো মেশিনের কথা শুনে বিরক্ত হয়ে বলে, আমার কোনো ব্যাখ্যার দরকার নেই। তারপরে ম্যাকবেলেট উনচিয়নকে বলে, আজকাল বাচ্চারা জানে বাইরের জগতে কিভাবে কঠোর আচরণ করতে হয়। আসলে তাদের সেই সম্পর্কে কোনো জ্ঞানই নেই, কিন্তু তুমিই একজন যার সব কিছুর জ্ঞান আছে। তারপরে উনচিয়ন মনে মনে ভাবে, আমি ভেবেছিলাম সে এখানে এসেছে কারণ সে বুঝতে পেরেছে যে আমি ট্রেনিং গ্রাউন্ডে আমার ইনজুরিজের ভান করেছি। তারপরে ম্যাকবেলেট উনচিয়নকে বলে, আমি বাজি ধরে বলছি আজকাল বাচ্চাদের কোনো ধৈর্য নেই। এমনকি জিনিসগুলো যদি সামান্য কঠিন হয়েও যায়, তারা শুধু হাল ছেড়ে দেবে এবং সহজ উপায় খুঁজে বের করার চেষ্টা করবে। কিন্তু উনচিয়ন ম্যাকবেলেটের কথা শুনে লজ্জা বোধ করে, কারণ সে ন্যানো মেশিনের কারণে প্রথম পরীক্ষায় পাস করেছে। তারপরে ম্যাকবেলেট উনচিয়েনকে বুঝিয়ে আরও বলে, মানে আমি যা বলতে চাচ্ছি তা হলো তোমার সেই সাহস আছে যা আজকাল অন্য কোনো বাচ্চাদের নেই। তারপরে ডাক্তার জংমিয়ং ম্যাকবেলেটকে বলে, স্যার ম্যাকবেলেট, আমার পেশেন্ট এখনও ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। আমি প্রথমে তার ইনজুরিজের চিকিৎসা করতে যাচ্ছি। তারপরে ম্যাকবেলেট ডাক্তার জংমিয়ংকে রেগে বলে, আরে চুপ করো, তুমি কি দেখতে পাচ্ছ না তোমার বড়রা এখানে কথা বলছে? ঠিক তখনই উনচিয়ন হঠাৎ রক্তকাশি করে। উনচিয়নকে আবার রক্তকাশি করতে দেখে ডাক্তার জংমিয়ং এবং ম্যাকবেলেট দুজনেই নিশ্চুপ হয়ে যায়। কিন্তু উনচিয়নের মুখের অবস্থা দেখে মনে হচ্ছে তার শরীরের অবস্থা ভালো নেই। তারপরে ম্যাকবেলেট উনচিয়নের উপর থেকে তার পাওয়ার রিলিজ করে দেয়, যার ফলে এখন উনচিয়ন নড়াচড়া করতে পারে। তারপরে উনচিয়ন বিছানার উপর শুয়ে পড়ে এবং সে ঘাড়ে ব্যথা অনুভব করে। তারপরে ম্যাকবেলেট উনচিয়নকে বলে, আমি সরাসরি পয়েন্টে পৌঁছে যাব। আমি তোমাকে আমার মদের মধ্যে নিতে চাই, বাচ্চা। হঠাৎ ম্যাকবেলেটের এমন অদ্ভুত কথা শুনে ডাক্তার জংমিয়ং অবাক হয়ে ম্যাকবেলেটের দিকে তাকিয়ে থাকে। এমনকি উনচিয়নও ম্যাকবেলেটের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। কিন্তু ম্যাকবেলেট তাদেরকে তার এই অদ্ভুত কথার মানে না বোঝানোর চেষ্টা করে মদ পান করে। তারপরে উনচিয়ন যখন ম্যাকবেলেটের কথা বুঝতে পারে না, তখন সে জিজ্ঞেস করে, আপনি কি বলছেন? আমি তা বুঝতে পারছি না।
তারপরে ম্যাকবেথ উনচিয়েনকে বুঝিয়ে বলে, এর মানে হলো আমি তোমাকে আমার ছাত্র হিসেবে নিতে চাই এবং আমি তোমাকে শিক্ষা দিতে চাই। তারপরে উনচিয়েন ম্যাকবেথকে জিজ্ঞেস করে, আপনি কি জানেন আমি কে? তারপরে ম্যাকবেথ উনচিয়েনকে বলে, এখানে এমন কেউ আছে যে তোমার সম্পর্কে জানে না? তারপরে উনচিয়েন ম্যাকবেথকে বুঝিয়ে বলে, মানে আমি বলতে চাচ্ছি যে আপনি যদি আমাকে ছাত্র হিসেবে নেন তাহলে আপনি কেবল 6টি সেক্টের শত্রু হয়ে যাবেন এবং তারা খুশি হবে না। তারপরে ম্যাকবেথ 6টি সেক্টের সম্পর্কে কোনো জিনিসই পাত্তা না দিয়ে উনচিয়েনকে বলে, এটা হাস্যকর, আমি একজন রয়্যাল বডিগার্ড এবং তোমাকে একজন ছাত্র হিসেবে নেওয়ার সিদ্ধান্ত আমার। তারা এটা সম্পর্কে কিছুই করতে পারবে না। তাছাড়া তাদের এখনও তোমার সাথে বা তোমাকে ছাড়া তারা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয় নিয়ে তাদের চিন্তা করতে হবে। তারপরে উনচিয়েন ম্যাকবেথের এমন কথা শুনে গভীর চিন্তায় পড়ে যায়। এটা তার জন্য সুবর্ণ সুযোগ হতে পারে, কিন্তু এটা যদি একটা ফাঁদ হয় তাহলে সে কি করবে? কারণ উনচিয়েন এখন অবধি অনেক বিপদের মধ্যে দিয়ে গেছে, তাই সে কাউকে বিশ্বাস করতে পারছে না। এমনকি ডাক্তার জোয়াং মিয়ং তাদের কথা মনোযোগ দিয়ে শুনছিল। তারপরে সে মনে মনে ভাবে, তাহলে এই সেই উনচিয়েন যে কুখ্যাত সপ্তম ইয়ং মাস্টার। যেহেতু প্রিন্সদের জন্য গ্র্যান্ড টুর্নামেন্টটি এই সময় আয়োজন করেছিল, আমি ভেবেছিলাম যে তারা উনচিয়েনকে নিচু দেখানোর জন্য কিছু নোংরা কৌশল ব্যবহার করার চেষ্টা করবে, কিন্তু তাকে এত বেশি রক্তপাত করতে আমি এটা ভাবতে পারিনি। তারপরে উনচিয়েন ম্যাকবেথকে বলে, এইসব হঠাৎ হওয়ার কারণে আমি কি বলবো তা বুঝতে পারছি না এবং আমি সবেমাত্র একাডেমিতে নতুন এসেছি। আমি জানি না যে এই অফার সম্পর্কে কেমন অনুভব করব। তারপরে ম্যাকবেথ উনচিয়েনকে চিৎকার করে বলেন, এখন তুমি এমনভাবে ভান করছো যেন আমি তোমাকে আমার ছাত্র হওয়ার জন্য অনুরোধ করছি। তারপরে ম্যাকবেথ তার রাগ ঠান্ডা করার জন্য মদ পান করে। তারপরে সে মনে মনে ভাবে, আমি বলতে পারি যে সে কাউকে বিশ্বাস করতে পারছে না, কিন্তু সে যে জীবনযাপন করেছে তা বিবেচনা করে আমি তাকে দোষ দিতে পারি না। তারপরে ম্যাকবেথ সব কিছু চিন্তা ভাবনা করে সে রাজি হয়ে যায় এবং তার পকেট থেকে একটা কাগজ বের করার সময় উনচিয়েনকে বলে, আমি তোমাকে একটু অফার দিব যা তোমার সমস্ত সন্দেহ দূর করবে। তারপরে ম্যাকবেথ কাগজটি বের করে উনচিয়েনের মাথার কাছে রাখে। তারপরে উনচিয়েন কাগজটি দেখে ম্যাকবেথকে জিজ্ঞেস করে, এই কাগজটি কিসের জন্য? তারপরে ম্যাকবেথ উনচিয়েনকে বলে, এই একাডেমিতে তোমার বেঁচে থাকার জন্য এটিই বেশি দরকার। তাছাড়া তুমি ইতিমধ্যেই তোমার প্রথম দিনে হাসপাতালের বিছানায় পড়ে আছো। তুমি কি পিছিয়ে পড়া নিয়ে চিন্তিত নাও? তুমি একা তোমার ইচ্ছাশক্তির মাধ্যমে সেই প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, কিন্তু তুমি কি মনে করো না যে তুমি কোনো ইন্টারনাল পাওয়ার ছাড়াই দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে? আজকের পর্ব এই পর্যন্তই। এই সিরিজের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের সবার ভালোবাসা এবং শুভকামনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।